পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারে ইন্টারপোল কিচ্ছু করে না, এই বিষয়টি আসিফ নজরুল জানতেন, তারপরেও সেই চাপাগুলো মেরেছেন। এই বিষয়টি খলিলুর রহমান জানেন যে ভারত কখনো প্রত্যার্পণ করাবে না, কারণ আমাদের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং 2013 সালে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে আরো কিছু কিছু ক্লজ ঢুকেছিল, যে ক্লজ গুলো এত সেন্সিটিভ, যে ক্লজ গুলো মীমাংসা করা কারো পক্ষে সম্ভব না। সেই ক্লজের কারণে আপনার দালাই লামা 54 বছর ধরে ভারতে বসে আছে, চীন কিচ্ছু করতে পারেনি। চীন বাংলাদেশের মতো এরকম প্রথম 1-2 বছর ঘন ঘন চিঠি দিত, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে, সম্ভব না। তো আমাদের খলিলুর রহমান যখন জানেন যে শেখ হাসিনা বড় সম্পর্ক খারাপ হবে হচ্ছে শেখ হাসিনার বিষয়টাকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে। প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে খারাপ হবে কোন জায়গাটায়, যে আগামী ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের যে মিড টার্ম ইলেকশনটা আসছে, সেই মিড টার্মের আগে উনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যে পদক্ষেপ তাকে ডেমোক্রেটদের জন্য পাল্লা ভারী করে দেয়, কোনো পদক্ষেপ নেবেন না। সেই জন্য উনি আমেরিকাতে কিন্তু একটা খবর আপনি কালকে হয়তো দেখেছেন, কোনো কোনো মিডিয়াতে এসেছে যে আমেরিকা নতুন করে আবার রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে। রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে মানে কি, বাংলাদেশে যে রেজিম চেঞ্জটা হয়েছিল তার যে কাঙ্ক্ষিত বিষয়গুলো পাওয়ার দরকার ছিল তা তো পেয়ে গেছেন তারা। বাংলাদেশে তো সোনার খনি নাই, যে সোনার খনি তারা তারা সোনা তুলে নেবে বাংলাদেশ থেকে, যে তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করানোর দরকার ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা পাইপ লাগিয়ে শুষে নেওয়া, ওটা তো হয়ে গেছে। ওইটা তারেক রহমান নষ্ট করতে পারেনি, স্থগিত করতে পারেনি। সুতরাং আমেরিকার এখানে পাওয়ার নতুন করে কিছু নাই। আমেরিকা এখন চাইছে যে বিশ্ব জনমতের সাথে তাল রেখে বাংলাদেশে একটা ইনক্লুসিভ একটা বাতাবরণ তৈরি হোক, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি সেখানে চর্চা হোক। ইনক্লুসিভ ডেমোক্রেসি চর্চা হলে অ্যাটলিস্ট সেখানে এই যে ফান্ডামেন্টালিস্ট যারা আছে, জঙ্গিবাদ যেটা আছে সেটা উত্থান হবে না। ওইটা উত্থান হলে আমাদের আবার বাড়তি টাকা খরচ করে ওখানে সৈন্য টৈন্য পাঠাতে হবে। এই যে বিষয়গুলো কাজ করছে জিওপলিটিক্যাল, সমস্ত বিষয়গুলোর কেন্দ্রবিন্দুটা হচ্ছে শেখ হাসিনার আশা এবং স্টে করা। এইটুক হলেই কিন্তু বাদ কারণ বাকি জিনিসগুলো থেমে যাবে। আমি সবসময় আবার রেজিম চেঞ্জের বিষয়টা তো আমেরিকার একদম যে কপি বুক রেজিম চেঞ্জ অপারেশন গুলো হয়েছে, আপনি আরব স্প্রিং এও তো তারা তো প্রথম নির্বাচনের পরেই যে সরকার চলে আসছে, কোথাও তাদের সেই সরকার পছন্দ হয় না, এরপর তারা সেই সরকার আবার ফেলে দেওয়ার ব্যাপারেও সক্রিয় থেকেছে। কাজেই সেটা খুবই একটা মানে আমেরিকার কপি বুক বটে। কিন্তু সিস্টেম, হ্যাঁ। জামাত এনসিপি কে সামলাবে কি করে? জামাত এনসিপি কে সামলাতে হবে, সামলাতে হবে না এই জন্য যে আপনি মোটেই অবাক হবেন না যদি জামাতের পক্ষ থেকে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়। আমি পলিটিক্সে শেষ বলে কোনো কথা নেই, এটা যেমন বিশ্বাস করি, তেমনি কিছু কিছু সংগঠন আছে তাদের পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও আমি বিশ্বাস করি না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মোড় নিতে পারে, তার ভিতরে সেরকম একটি সংগঠন হলো জামাত। সে যে কোনো মুহূর্তে তারেক রহমানকে বলতে পারে যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করুন, বলতেই পারে। কারণটা হলো কি, যে জামাতের যে আশা ছিল যে জুলাই ঘোষণাকে সরকার বাস্তবায়ন করবে, জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করলে তারা তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে প্রায় বিএনপির কাছাকাছি নিয়ে আসতে পারবে। এখন যদি বিএনপি 231 হয়, জামাত 72 হয়, কিন্তু যখন জুলাই ঘোষণা বাস্তবায়ন হবে সেই সময় কিন্তু তারা একটা ট্যাক্টফুলি বিএনপির কাছাকাছি চলে আসবে, এবং তখন তারা আমাদের সংবিধানটাকে মোটামুটি চটি বই বানিয়ে ফেলবে, সংশোধন করে টরে ফেললো না, হবে তখন। হ্যাঁ একদম চটি বই বানিয়ে ফেলবে ফরাদ মাজারের তত্ত্ব অনুযায়ী। তো সেইটা জামাত পারেনি, সেইটা জামাতের একটা ক্ষোভ আছে। সেই কারণে জামাত বিএনপির উপরে ক্ষেপেও আছে, কারণ জামাত মনে করছে যে এই কথাটা বিএনপি কে না হয়ে যদি আওয়ামী লীগ থাকতো আজকে, এবং বিএনপি যদি ইন্ডিয়ায় থাকতো, তাহলে আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করাতে পারতাম, কিন্তু বিএনপি কে তো বিশ্বাস করাতে পারছি না, কারণ এরা 20 বছর পর ক্ষমতা পেয়েছে, এরা এক বিন্দু ছাড় দিতে রাজি না, তাই না? তো সেই জন্য জামাত যে একেবারে বিএনপির উপরে খাপ্পা হয়ে যাবে, খাপ্পা হয়ে আন্দোলন করবে, আমার মনে হয় না। আপনার তার মানে কি পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা মানে
তখন মনে হয়েছে, মে মাস থেকে তো বলা শুরু করলেন মাথা উঁচু করে দেশে ফিরবো, তারপর বললেন এবছরেই ফিরবো, তারপর বললেন ডিসেম্বরেই ফিরবো। এবং আপনি সত্যি মানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। উনি কিন্তু প্রথম ওই রয়টার্সের সাক্ষাৎকারেই বলেছেন যে কারণ সরকার তো ক্রমাগত চিঠি দিচ্ছে ভারত সরকারকে, আর তো চিঠি দেওয়ার দরকার নেই, আমি নিজেই যেতে রাজি। কাজেই উনার কৌশলের জায়গাটাও ওখানে পরিষ্কার করেছিলেন। তো এখন আপনার মনে হচ্ছে যে এই বিষয়ে আলোচনাটা একটা এমন জায়গায় যাবে যে কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে যে শেখ হাসিনা ডিসেম্বরে কেন, ভারতেরই সেপ্টেম্বরেও তো ফিরতে পারেন, মানে এই বিষয়টা কি খুব এগিয়ে আসবে? এরপরে কি সরকারি ঘোষণা দেবে যে সরকার প্রস্তুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য? আমি এখানে টেকনিক্যাল কারণে আমি সবকিছু বলবো না, তবে বিষয়টা হচ্ছে যে আহ, শেখ হাসিনা এমন একটি কথা বলেছেন যে এটাকে যদি আমি সাইক্লোন ধরি, তো এই সাইক্লোনটার প্রথম যে ঝাপটাটা, সেই ঝাপটাটা টোটালি সরকারের উপরে, বিএনপির উপরে। এর যে সেকেন্ড ঝাপটাটা, আফটার শক যেটাকে বলি আমরা ভূমিকম্পের, সেই আফটার শকটা হচ্ছে জামাত সহ অন্যান্য গ্রুপের উপরে। এবং এরপরে যে স্থিতি অবস্থা, সেই স্থিতি অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগের যে যদি 60% সমর্থক থেকে থাকে, শেখ হাসিনার এই ঘোষণার পরে সেটা বেড়ে 80% হয়ে গেছে। একটা ঘোষণাতে শেখ হাসিনার এতগুলো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যাচিভমেন্ট যদিও এখনো অর্জিত হয়নি, কিন্তু অ্যাচিভমেন্টের ওয়ে গুলো কিন্তু খুলে গেছে। তো সেই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে যে জামাত, এনসিপি এখানে কোনো কাউন্টেবল ফ্যাক্টর না। এনসিপি কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, জামাত হচ্ছে একটা ফ্যাক্টর। তো জামাতের বিষয়টা, জামাত খুব প্র্যাকটিক্যালি বোঝে, জামাত খুব প্র্যাকটিক্যাল একটা দল। জামাত খুব ভালো করে বোঝে যে ভারতকে তিন দিকে রেখে আমরা যদি কালকে বিএনপি কে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসি, আমরা 7 দিন টিকতে পারবো না। ভারত আমাদের কিচ্ছু করবে না, ভারত আমাদেরকে সার্জিক্যাল অপারেশনও করবে না, ট্যাঙ্ক পাঠাবে না, বিমান পাঠাবে না, কিচ্ছু করবে না, স্রেফ আমরা 7 দিন টিকতে পারবো না। এটা জামাত কিন্তু ভালো করে বোঝে। সেই জন্য জামাত কখনোই আপনার হচ্ছে বাঘ বা সিংহের ভূমিকায় থাকবে না। তারা অলওয়েজ বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে তারপরে ওই মৃতদেহটার উপরে আসবে। জঙ্গলে আপনি দেখবেন যে বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে সিরিয়াল দিয়ে কিন্তু পেটস গুলো আসে, সর্বশেষ আসে হচ্ছে পিঁপড়ে টিপড়ে ছোট ছোট প্রাণীগুলো। তো জামাত হচ্ছে এই জায়গাটায় হচ্ছে খুব ট্যাক্টফুল, বিএনপি থেকে অনেক ট্যাক্টফুল। জামাত এখন পর্যন্ত আপনি দেখুন যে শেখ হাসিনা ঘোষণার পরে কোনো স্টুপিড বক্তব্য দেয়নি। তাকে ফাঁসি দিয়ে দেব, তাকে এয়ারপোর্টে নামতে দেব না, হ্যাঁ তিনি জীবনেও আসতে পারবেন না, কখনো বলেননি। জামাত থেকে কিন্তু এই বক্তব্যগুলো আসেনি। তো আমার ধারণা জামাত ব্যাপারটাকে বিএনপি এবং আওয়ামী লীগের কামড়া কামড়ির মধ্যে দেখবে, এবং তার যে জায়গাটায় সুবিধা হবে, এই দুই পক্ষের যে পক্ষে গেলে সে বেনিফিটেড হবে, সে দাম করে সেই পক্ষে চলে যাবে। কিন্তু বিএনপি এই পুরো প্রক্রিয়াটা মানবে কেন? মানে সব সময় আমি দেখি ভারতের বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্টরাও দালাই লামার কথা মনে করান যখনই তাদেরকে এটা বলা হয় যে শেখ হাসিনাকে কেন তারা 2 বছর ধরে রেখে দিয়েছেন, কেন প্রত্যর্পণ করছেন না। কিন্তু দালাই লামা তো ঘোষণা দেন নাই কোনোদিন যে তিনি এই মাসের মধ্যে দেশে ফিরবেন। হ্যাঁ, এবং দালাই লামার এই যে আপনি মানে এই ঘোষণার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির কোনো পোস্ট আসে, হাহারি অ্যাক্ট। হ্যাঁ, পুরো এবারের আগস্টের দ্বিতীয় বার্ষিকীটা 5ই আগস্টের পুরো মানে একে তো এরা মারামারি করলেন চরমভাবে, সকল অনুষ্ঠানে, জাতীয় অজাতীয় সকল অনুষ্ঠানে মারামারি করলেন, সেটা তো একটা তাদের সম্মানহানি করলোই। এমনিতেও মানে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মনে হচ্ছে যে মানুষের মানে একদম বাঁধ ভেঙে গেছে, মানুষ এখন এদের নিয়ে হাসছেন। তো এমন একটা পরিস্থিতি যখন শেখ হাসিনা 2 বছরের মধ্যে তৈরি করলেন, তখন সেটা তো একটা অন্য বিষয়। মানে এটা কেন বিএনপি জামাত এনসিপি হতে দেবে, এটাই শেষ প্রশ্ন। মানে উনি তো দালাই লামা নন, উনি তো দেখছি আসবেন, এবং দরকার হলে উনি বলছেন মরেও আসবেন, ওনাকে মেরে ফেললেও আসবেন। জামাত এনসিপিটা পরে বলি, বিএনপিটা হচ্ছে কি যে বিএনপি আসলে বিপদে পড়ে গেছে। বিএনপি প্রথমত বিপদে পড়েছে ইউনূসের কিছু কর্মকাণ্ডের কারণে। ইউনূসের রেখে যাওয়া যে পাপগুলো, সেগুলো বিএনপির ঘাড়ে পড়েছে, বিএনপি সেই পাপ থেকে বেরোতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে 2টি শহর বাদে, ঢাকা এবং চট্টগ্রাম, এই 2টি শহর বাদে সারা বাংলাদেশে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। এই 2টি শহরে করা হচ্ছে না কি জন্য? যে এই 2টি শহরের মানুষজন রাস্তায় নেমে যাবে। হ্যাঁ, সেই জন্য এই মফস্বল জেলাগুলোকে তারা লোডশেডিং এর আওতায় ফেলে দিয়েছে। কেন ফেলতে হচ্ছে? গ্যাস নেই। গ্যাস যে নেই
সেই গ্যাসটা এখন যে আমেরিকান কোম্পানির কাছ থেকে সেই হাসের কাছ থেকে কিনতে হচ্ছে, হাস যে কোম্পানিতে চাকরি করেন বা যেখানে সে উপদেষ্টা, সেখান থেকে কিনতে হচ্ছে ডবল দামে। এই যে টাকাগুলো, এই টাকাগুলো তো আসছে না। আর বিএনপির সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, যে ভারত বা আমেরিকা বা জাপান কিংবা জার্মানি কিংবা গ্রেট ব্রিটেন বাংলাদেশকে কিন্তু মাঝে মাঝে অনুদান দেয়, বিনা সুদে একেবারে থোক টাকা অনুদান দিয়ে দেয়, দান খয়রাতের মতন। চীন এমন একটি দেশ, আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, সে কিন্তু আপনাকে অনুদান দেবে না, সে আপনাকে বিলিয়ন ডলার দেবে, সেটা কিন্তু কিস্তির, সেটা আপনার সুদের টাকা দেবে, ঋণ দেবে, মিনিমাম 4%, 4%-এর নিচে কোনো ঋণ নাই। এখন চীনে যাওয়ার পরে উনি খালি হাতে ফিরেছেন, চীনে যাওয়ার পরে খালি হাতে ফিরেছেন, হয়রাজ চীনে যাওয়ার পরে যে গায়ে গন্ধটা লেগেছে, সেই গন্ধটা আমেরিকার পছন্দ হয়নি। সার্জিও গোরের বাংলাদেশের যে আচরণ, খলিলুর রহমান সাহেবের ডিনার বয়কট করা, তারেক রহমান সাহেবের সাথে ঠান্ডা আচরণ করা, খলিলুর রহমান সাহেবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে তার কোনো ভিউ না জানানো, জাস্ট শুনে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় যে বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে এই অঞ্চল যারা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সম্পর্কটা ঠান্ডা হয়েছে চীন সফরের কারণে। হয়রাজ চীন বিএনপিকে টেনে তোলার জন্য 20 মিলিয়ন 10 মিলিয়ন একটি ডলারও দেয়নি, দেবেও না। চীন ঋণ ছাড়া কোনো টাকা দেয় না। হাম্বানটোটার ঘটনা আমাদের মনে আছে, শ্রীলঙ্কাকে কি দশা করেছিল চীন, সেটা বাংলাদেশ হয়তো ইতিহাস থেকে রাখেনি। এখন সমস্যাটা হলো যে এটা কে দেয়? ভারত দেয়। ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, সেটা শেখ হাসিনার আমলের, সেটি হলো প্রতি বছর 100 কোটি টাকা ভারত বাংলাদেশকে বিনা সুদে থোক দান করে দেয়। সেইটি ইনুসের প্রথম বছরেও দিয়েছিল, 26-এ দেয়নি। 26-এ দেয়নি বিরোধী দলের চাপে, যেদিন থেকে পুশিন শুরু হলো ওই দিন থেকে দেয়নি। এখন আপনি ভারতের কাছ থেকে কোনো কিছু নিতে না নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কাঁচা মরিচটা পর্যন্ত আপনাকে আনতে হলো, তা না হলে 400 টাকার থেকে 800 টাকা হয়ে যাচ্ছিল কিলো। তো সেই জন্য ভারতকে আপনাকে চাই থাকতেই হবে ওর পক্ষে, ওর কথা আপনাকে বলতেই হবে। মিয়ানমার আপনাকে একটা পেঁয়াজ দেবে না। পাকিস্তান নিজেই হচ্ছে এরকম করে বেড়াচ্ছে তুরস্কের কাছে আর সৌদি আরবের কাছে, বাবা আল্লাহ কা ওয়াস্তে কিছু দিয়ে দাও। তো এক একটা ঘটনা ঘটাচ্ছে আর বলতেছে আমাকে দিলেই আমি তোমাকে সৈন্য পাঠাবো, যে আমাকে ডলার দেবে আমি তার কাছে সৈন্য পাঠাবো, আমার ভাড়া কাটার জন্য সৈন্য রেডি হয়ে আসছে, আল্লাহ কা ওয়াস্তে দিয়ে দাও। তো এটা তো পাকিস্তান করছে। পাকিস্তান তো আপনাকে একটা রুটি দেবে না, পাকিস্তান দেবে না, চীন দেবে না, মিয়ানমার দেবে না, রাশিয়া দেবে না। কে দেবে তাহলে আপনাকে? ভারত দেবে। সুতরাং বিএনপি বিপদে পড়ে গেছে। এই ভঙ্গুর অর্থনীতি ঠেকানোর জন্য তাকে অ্যাট এনি কস্ট ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে। আদারওয়াইজ সে পাবলিকের যে খেপে যাওয়া, বাজার চড়া হয়ে গেলে যে পাবলিক রাস্তায় নেমে আসবে, ওইটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড টোটালি ভেঙে গেছে এবং বাংলাদেশের তাহলে আর্মির যে ভারত অবস্থা, সফর হচ্ছে, এখন তো এই প্রশ্ন না করে উপায় নাই। সেটা হচ্ছে যে প্রশ্ন মানে এখনো অমীমাংসিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। সরকারের জাহিদুর রহমান বলেছেন উনি তো যে কোনো সময় যেতে পারে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের প্রথম আলো, মানব জমিন, আমার দেশ লিখেই যাচ্ছে কোনোভাবে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার ভারতের পত্রিকাগুলো লিখছে যে ইউএনআই পর্যন্ত অ্যানালিসিস করেছে যে ভারত সফর হতে পারে সেপ্টেম্বরে। কি ঘটছে? মানে আপনার কি তাহলে মনে হচ্ছে যে এখন সবকিছুই যখন বদলাচ্ছে, তারেক রহমানের ভারত সফরটাও শিগগিরই ঘটবে? না, এটা হচ্ছে কি যে এখন ডাক্তার জাহেদের মতো একটা লোক যদি প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা হন, এই লোকটা তো ডিপ্লোমেসির কিছুই বোঝে না। ইনি যে লেজে গোপরে ঘটনা ঘটিয়ে আসলেন, পৃথিবীর ইতিহাসে নাই এরকম ঘটনা যে একজন ডিপ্লোম্যাট বা একজন মানে মন্ত্রীর মর্যাদার একজন ব্যক্তি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হয়ে যান। তো এই ব্যক্তি যদি তারেক রহমান সাহেবকে বুদ্ধি পরামর্শ দেন যে আপনি ওখানে যাবেন না, আর উনি যদি এটা শোনেন, তাহলে এটা একটা ব্ল্যান্ডার হবে। আপনাকে ওখানে আপনি তো সদস্য না, না, আপনি উনি তো বলছেন ব্রিক্স